হ্যালো বন্ধুরা, আজকের আমরা চলে এসেছি 2022-এ যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের গণিতের মডেল কোশ্চেন পেপার রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে। তো তোমরা এখানে তোমাদের সাবজেক্ট ম্যাথমেটিক্সের সিলেবাসটা দেখতে পাচ্ছ। তো এই সিলেবাসের উপরে আমরা আজকের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম মডেল কোশ্চেন পেপারে চলে আসছি। তোমাদের এখানে নাম্বার ডিভিশনটা দেওয়া আছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারো। তো এবারে আমরা আসছি প্রথমে মডেল কোশ্চেন পেপারে 1-এর ফার্স্ট অঙ্ক, অর্থাৎ একের দাগের। এখানে 6টা এমসিকিউ আছে, তো 6টা এমসিকিউর মধ্যে তোমাদের 6টাই করতে হবে। তো প্রথম এমসিকিউটার দিকে আসছি আমরা। এখানে বলেছে যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তো আমরা ধরে নিচ্ছি প্রথমে মূলধনটা হচ্ছে পি। তো যদি মূলধনটা যদি পি হয় তাহলে দ্বিগুণ হচ্ছে 10 বছরে, অর্থাৎ আমরা যদি লিখি ভাষায় যদি লিখি তাহলে মূলধন যদি আমরা ধরে নিই পি, আর সময়টা হচ্ছে 10 বছর, অর্থাৎ সময় সমান টি হচ্ছে সময়, আর এটা হচ্ছে 10 বছর। আর আমাদের বলে দিয়েছে যে দ্বিগুণ হচ্ছে মূলধন, অর্থাৎ মূলধন দ্বিগুণ হয়ে যাচ্ছে আমাদের 2p। 10 বছরে মূলধন হয়ে যাচ্ছে 2p, অর্থাৎ সুদটা হবে কত? এখান থেকে সুদটা হবে যত দ্বিগুণ হয়েছে সেইটা থেকে মূলধনটা বাদ দিয়ে দিলে আমরা কিন্তু সুদ পেয়ে যাবো, অর্থাৎ 2p - p করলে p। তো এই মূলধনটা কিন্তু দ্বিগুণ, অর্থাৎ এটা হচ্ছে সুদ। এবারে এসছি আমাদের সরল সুদের হার, আরটা এখান থেকে বার করতে হবে। তো আমরা একটা ফর্মুলা জানি সরল সুদ কোথা থেকে, না I = PRT/100। তো এই ফর্মুলা থেকে আমরা এখানে সরল সুদের হার অর্থাৎ আর এর মানটা কিন্তু বার করতে পারবো। তো আমরা আমাদের যে মানগুলো দেওয়া আছে, পি মূলধন আমরা ধরে নিয়েছি আর সুদও হচ্ছে এখান থেকে পি। তো আর = আমরা কি পাবো, না I × 100/p × t। তো এখান থেকে আইটা অর্থাৎ সুদটা আমরা যেটা ধরে নিয়েছি এটা হচ্ছে ছোটো হাতের আই। তো সুদটা হচ্ছে কত, এখানে পি আর 100 গুণ হবে, আর এই পিটা হচ্ছে মূলধন। তো মূলধন আমরা পি ধরেছি, পি ইন্টু সময়টা কত, না 10 বছর। তো এখান থেকে পি কেটে গেলে আর = আমরা পাচ্ছি কত, 10%। তো এখানে আমাদের যে অ্যান্সারটা দেওয়া আছে, এখানে বিদ্যাগের যে অ্যান্সারটা আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে আসছি আমরা একের দাগের 2-এর অঙ্কটা। এখানে বলেছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি হয়। এখানে সমান অসমান, সিদ্ধাগের অপশান আছে সমান ও অসমান উভয় হয়, আর ডি কোনোটাই নয়। আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন সুদের সাথে গিয়ে যুক্ত হয়। তো সুদ মূলধনের সাথে যুক্ত হয়ে কিন্তু মূলধনের পরিমাণ হয়, কিন্তু বার্ষিক সুদের হার কিন্তু তাই কোনো পরিবর্তন হয় না। তাই এর দাগের অ্যান্সারটা হবে আমাদের অ্যান্সার, সমানই থাকে। তো এবারে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। না এখানে বলেছে 3 নম্বর দাগের যে x² - 6x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত। আমাদের এখানে 4টে অপশান দেওয়া আছে, কোনটা হয় বার করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি এই সমীকরণে দুটি বীজ আলফা আর একটি বীজ হচ্ছে বিটা হলে আমরা জানবো কি না আলফা প্লাস বিটা সমান কত হবে। না আমরা যদি সাধারণ দ্বিঘাত সমীকরণের ফর্মে সাজাই ax² + bx + c = 0, এই দ্বিঘাত সমীকরণের সমষ্টি সূত্র হচ্ছে -b/a। তো এই সমীকরণে একই রকম মাইনাস অফ বিটা হচ্ছে -6 আর এটা হচ্ছে এখানে 1। তো এখান থেকে আলফা প্লাস বিটা = পাচ্ছি 6, অর্থাৎ দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে আমাদের 6 অ্যান্সার, আর 6 হচ্ছে। তো সির দাগের অ্যান্সারটাই হচ্ছে অ্যান্সার। এবারে আসি আমরা 4-এর দাগের অঙ্কে। এখানে বলেছে পাশের ও বৃত্তের কেন্দ্র এবং PQ ব্যাস হলে এক্সের মান কত। আমাদের এখানে এইরকম একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্ত, আর এখানে PQ একটা ব্যাস, আর এইভাবে একটা বৃত্তচাপ দেওয়া আছে। আমাদের বৃত্তচাপটা এইভাবেই আছে, আর এই কোণটা বলে দিয়েছে 140 ডিগ্রি। যদি আমরা এইটা যদি আর ধরে নিই তাহলে এইটা কত হবে, আর এটা যদি ও হয় তাহলে আমাদের কোণ, আর এইটা যদি আমরা ধরে নিই এস, তাহলে কোণ আর ও এস সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি পাচ্ছি। আর আমরা যদি এটা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের দিক থেকে দেখি তখন এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ হিসেবে ধরলে, এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে এই যে এটা এক্স এইটা কত হবে বার করতে বলেছে।
এটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো ধরলে এখান থেকে এই মানটা আমরা পেয়ে যাচ্ছি 40 ডিগ্রি। তো আমাদের কোণ QSM কোণটা কত হবে না 40/2 অর্থাৎ 20 ডিগ্রি। তো এখান থেকে আমাদের ডির দাগের যে অ্যান্সারটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে আসছি আমরা নেক্সট 5 নম্বর দাগের কোশ্চেনে। একের যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 3.5 ও 2 সেমি হলে বৃত্ত দুটি পরস্পর অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। তো আমাদের এখানে দুটো বৃত্ত দেওয়া আছে, একটা এই হচ্ছে একটা বৃত্ত, আর আরেকটা বৃত্ত হচ্ছে এইখানে এরকম দেওয়া আছে। এই দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, এখানে আমি দেখিয়েছি যে দুটো বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করেছে। তো বড় বৃত্ত যেটা, এই যে বড় বৃত্ত এর কেন্দ্রটা ধরছে এইখানটায়, আর এই যে ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে এইখানটায়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বৃত্তের মধ্যে কেন্দ্র দুটো হচ্ছে এই দুটো পয়েন্ট। তো এই দুটো পয়েন্টের দূরত্ব বার করতে গেলে বড় বৃত্ত যেটা দৈর্ঘ্য আছে সেইটা থেকে এই ছোট বৃত্তের দৈর্ঘ্য বাদ দিয়ে দিলে পেয়ে যাব। এখানে বড় বৃত্ত আছে 3.5 আর ছোট বৃত্তের দৈর্ঘ্য আছে 2, অর্থাৎ এখান থেকে পাবো আমরা 1.5 সেমি। তো এখান থেকে আমাদের সির দাগের যে অ্যান্সারটা আসছে তো সেটার সাথেই আমাদের ম্যাচ হচ্ছে। এবারে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট হচ্ছে 6 নম্বর দাগে। এখানে বলেছে একটি ঘনকের সমগ্র দলের ক্ষেত্রফল যদি S বর্গ একক আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি D একক হলে S ও D এর মধ্যে সম্পর্ক বার করতে বলেছে। এখানে 4টে অপশান আছে, আমাদের 4টে অপশানের মধ্যে কোনটা হবে সেটা আমাদের বার করতে হবে। তো প্রথমে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল জানতে হবে। তো আমাদের এখানে সমগ্র তলের ক্ষেত্রফল সমান S বর্গ একক দিয়েছে, আর সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a², যেখানে এটা হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য, এ সমান হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় তাহলে এসটা অর্থাৎ ক্ষেত্রফল হবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a², আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি d হয় তাহলে কর্ণের সূত্র অনুযায়ী √3a, যেখানে এটাও কিন্তু বাহুর দৈর্ঘ্য। তো আমাদের এখানে দুটো কন্ডিশান পেয়ে যাচ্ছি, s = 6a² আর d = √3a। তো এখান থেকে এই d = √3a থেকে এখানে a = পেয়ে যাচ্ছি আমরা d/√3, আমরা a = পেয়ে যাচ্ছি d/√3। a যেহেতু d/√3 পেয়ে যাচ্ছি, আর আমরা জানি যে s = 6a², তো এখান থেকে এটার মানের জায়গায় d/√3 বসিয়ে দিলে s = 6 × d/√3² তো এখান থেকে আমরা s = 6 × d²/3 আর 3 × 2। তো এখান থেকে আমরা s আর d এর মধ্যে সম্পর্ক পাচ্ছি কি না d = s² আছে। তো d² = s/2 আমাদের এখানে ডির দাগের যে অপশানটা আছে তো সেটার সাথে আমাদের ম্যাচ হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবারে আসছি আমরা 2 দাগে শূন্যস্থান পূরণের অঙ্কে, যেখানে যে কোনো 5টি করতে বলেছে, আমাদের 6টি দেওয়া আছে। তো 1 নম্বর অঙ্কে বলেছে যে একটি 1 বছরে আসল ও সুদের আসলের অনুপাত যদি 8:9 হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত। তো এখানে আমাদের বছর অর্থাৎ সময়টা দেওয়া আছে 1 বছর, বছর ব্র্যাকেটে t = দেওয়া আছে 1, আর এখানে আমাদের দেওয়া আছে আসল ও সুদ আসলের অনুপাত, অর্থাৎ আসল যদি আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিই, এই অনুপাত সমান যদি একটা কে কনস্ট্যান্ট ধরে নিই তাহলে আসল = পাবো আমরা 8k, আর সুদ আসল যেহেতু 9k, তো এখান থেকে সুদ হবে কত না সুদ আসল মাইনাস আসল করলেই কিন্তু আমরা পেয়ে যাব সুদ। তো সুদ আসল হচ্ছে আমাদের কত 9k - 8k, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা কে সুদ। তো এখান থেকে r = কত, অর্থাৎ সুদের হারটা কত বার করতে বলেছে। তো আমরা ফর্মুলা জানি যে i = PRT/100। তো এখান থেকে আইটা অর্থাৎ সুদটা হচ্ছে কত না কে। তো আমরা এখান থেকে r = পাবো k × 100/, পিটা হচ্ছে কত না 8k, পিটা হচ্ছে 8k। তো 8k × টিটা হচ্ছে কত না 1 বছর, তো × 1, এখান থেকে কে কেটে গেলে 4 × 2 = 8 আর 25 × 4 = 100, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা কত 25/2। তো এখান থেকে পাচ্ছি 12.12%। তো আমাদের বার্ষিক সরল সুদের হার হচ্ছে 12.12%। এবারে আসছি আমরা 2 দাগের কোশ্চেন। এখানে বলেছে x যদি সমানুপাতিক y হয় তাহলে x⁴n সমানুপাতি হবে কার সাথে। যদি আমাদের x সমানুপাতি y হয় তাহলে x⁴ যতই থাকুক না কেন সেইটা কিন্তু সমানুপাতি হবে y⁴ সাথে। তো এখান থেকে আমাদের x⁴n সমানুপাতি হবে y⁴n এর সাথে।
এবারে আসছি আমরা নেক্সট 3 নম্বরের অঙ্কে। এখানে বলেছে x+2 x-3 মধ্য সমানুপাতি x হলে x এর মান কত। আমরা মধ্য সমানুপাতি থেকে জানি যে মধ্য সমানুপাতিটা হবে তার হোল স্কোয়ার ইকুয়াল টু হবে ওই দুটো সংখ্যার গুণফল, অর্থাৎ x+2 ইন্টু x-3। তো এখান থেকে পাবো আমরা x² ইকুয়াল টু, এটা গুণ করে দিলে পাবো আমরা x² - 3x প্লাস 2x - 6। তো এখান থেকে x² কেটে গেলে এখান থেকে একটা পাবো আমরা -x - 6 ইকুয়াল টু 0। তো x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা কত, -6। তারপরে 4 নম্বর দাগে বলেছে যে বৃত্তের কোনো জায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কী হবে। অর্থাৎ বৃত্তের কোনো জায়ের, তো এই একটা বৃত্ত আর এটা হচ্ছে তার জ্যা, আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্র থেকে যেটা জায়ের ওপর লম্ব দ্বিসন্ধি সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি। এবারে আসছি 5 নম্বরে, না অর্ধবৃত্তস্থ কোণ কী হবে। অর্থাৎ এই যদি একটা বৃত্ত হয়, অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে এই নিচের পার্টটা বাদ যাবে, এই হচ্ছে তার কেন্দ্র, আর এই হচ্ছে যে অর্ধবৃত্তস্থ যে কোনো কোণ, এই কোণটা হবে সবসময় সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা বলতে পারি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সবসময় সমকোণ। আর আমাদের বলেছে 6 নম্বর লাস্ট কোশ্চেন যে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি। একটা নিরেট, এই হচ্ছে গোলক, নিরেট অর্ধগোলকের এই নিচের পার্টটা বাদ দিলে এই একটা সমতল দেখতে পাচ্ছি আমরা। তো এই নিচের সমতলের সংখ্যা হবে 1টি। তো এবারে আসছি আমরা 3 দাগের সত্য মিথ্যা যাচাই করতে বলেছে, যে কোনো 5টি করতে হবে। তো 1 নম্বরে অঙ্কে আছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ ও আসলের সঙ্গে যোগ হয়, তাই আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এটা কিন্তু একদম সত্য কথা, তাই এটা হবে আমাদের সত্য, এই বিবৃতিটি হবে সত্য। তো এবারে আসছি আমরা 2 নম্বর দাগের কোশ্চেনে। 3 দাগের 2, যেখানে বলেছে আমাদের আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সাথে ব্যস্তানুপাতিক। তো আমরা জানি যে সরল সুদ কথা থেকে I ইকুয়াল টু PRT/100, যেখানে পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে সুদের হার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুদটা কিন্তু PR অর্থাৎ আসল বার্ষিক হার ছাড়াও কিন্তু সময়ের উপর নির্ভর করে, তাই সময়ের সাথে সাথে কিন্তু ব্যস্তানুপাতিক নয়। এখানে দেখতে পাচ্ছি যে আইটা কিন্তু সমানুপাতিক হারে বাড়তে থাকবে, তো এটা হবে আমাদের মিথ্যা। এবারে আসছি আমরা নেক্সট 3 নম্বর দাগের কোশ্চেন। এখানে বলেছে x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মটা যদি x² + bx + c = 0 হয়, তাহলে এই দ্বিঘাত সমীকরণটি বাস্তব হবে কখন না b² - 4ac যদি > 0 হয়। তো এখান থেকে আমরা এই সমীকরণের ক্ষেত্রে b² অর্থাৎ 1² - 4, এটা হচ্ছে 1 আর সেটা হচ্ছে 1। তো এখান থেকে পাচ্ছি আমরা -c, যেটা হচ্ছে <0। তো এটা বীজদ্বয় বাস্তব নয়, তো এটাও হবে কিন্তু মিথ্যা। আমরা 4 নম্বর দাগের কোশ্চেন। এখানে বলেছে x³ y, x² এবং xy³ ক্রমিক সমানুপাতি। আমরা জানি যে ক্রমিক সমানুপাতি মানে মধ্য সংখ্যাটা যেটা থাকবে, অর্থাৎ x² y² এর হোল স্কোয়ার সমান x³ y ইন্টু xy³। এইটা যদি হয় তাহলেই কিন্তু মধ্য সমানুপাতি। তো এইটা ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, না এইটা ইকুয়াল টু পাচ্ছি আমরা x⁴ আর y⁴, আর এখান থেকে পাচ্ছি আমরা এই 3 আর এটা পাওয়ারে 1 আছে, অর্থাৎ x⁴ y⁴ দাঁড়াচ্ছে। তো এটা কিন্তু ক্রমিক সমানুপাতি, এটা হবে সত্য। এবারে আসছি আমরা 5 নম্বর দাগের কোশ্চেন। এখানে বলেছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ হচ্ছে স্থূলকোণ। তো এই বিবৃতিটা হবে মিথ্যা, বৃহত্তর বৃত্তাংশ কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তো এই বিবৃতিটা হবে আমাদের মিথ্যা। এবারে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। এখানে বলেছে যে 6 নম্বর দাগে একটি লম্ববৃত্তাকার ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি, ভালো করে ক্লিয়ার করি আগে। এখানে বলেছে যে একটি লম্ববৃত্তাকার ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও উচ্চতা h হলে ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে πr²h। তো লম্ববৃত্তাকার চোঙের আমরা জানি যে
আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। যেহেতু এখানে অর্ধেক জলপূর্ণ আছে, অর্থাৎ উচ্চতারা কিন্তু h/2 হওয়ার কথা, তো যেহেতু উচ্চতারা h/2 নেই, তো এই বিবৃতিটাও কিন্তু মিথ্যা। তো এবারে আসছি আমরা 4 নম্বর দাগের কোশ্চেনে। এখানে বলেছে যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের 12টি অপশান আছে, তার মধ্যে 10টি করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর দাগের কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর করে কোশ্চেন। তো 1 নম্বর দাগে কোশ্চেনে আছে যে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তো এটা আমাদের সরল সুদ কোষ্টা থেকে অঙ্ক দিয়েছে। তো আমাদের এখানে আরটা দিয়ে দিয়েছে 5%, আর আমাদের যেটা দিয়েছে যে কত টাকার মাসিক সুদ, অর্থাৎ পি ইকুয়াল টু কত আমাদের বার করতে হবে। আর বলে দিয়েছে কি আমাদের, না মাসিক সুদ হচ্ছে 1 টাকা। তো মাসিক সুদ অর্থাৎ টি ইকুয়াল টু 1 মাস। তো আমরা জানি যে সরল সুদ কোষার অঙ্কে মাসটাকে কনভার্ট করতে আমাদের বছরে। তো যেহেতু 12 মাস সমান 1 বছর, তো 1/12 এটা হচ্ছে বছরে আমরা কনভার্ট করে নিলাম। আর আমাদের কি দেওয়া আছে, না সুদ হচ্ছে অর্থাৎ ইন্টারেস্টটা হচ্ছে 1 টাকা। তো এখান থেকে আমরা সব ডেটাগুলো পেয়ে গেলাম। আমরা সরল সুদ কোষা থেকে যে ফর্মুলা জানি, না আই ইকুয়াল টু PRT/100। তো এখান থেকে আমরা প্রত্যেকটার মান বসিয়ে দেবো, অর্থাৎ আমাদের বার করতে হবে পি। তো পি ইকুয়াল টু 100 ইন্টু আইটা কত আমাদের 1 টাকা, তো ইন্টু 1 ডিভাইডেড বাই আর ইন্টু টি। আরটা কত, আরটা হচ্ছে 5% হারে, আর টিটা হচ্ছে 1/12। তো এখান থেকে 1/12, তখন 12টা কিন্তু ওপরে উঠে যাবে, অর্থাৎ আমরা তখন পাবো উপরে 12 উঠে গেলে ইন্টু 12 হয়ে যাবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5 × 100, এখান থেকে 12 দিয়ে 24, অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 240 টাকা। তো এখান থেকে আমাদের বলে দিয়েছে যে 5% সরল সুদ হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, না 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তো তোমরা অ্যান্সারটা লিখে নিও ভাষায়। এবারে আমরা আসছি নেক্সট অঙ্কে। এখানে 2 নম্বর দাগে অঙ্ক বলেছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা ও রাজীবের মূলধন যদি 6000 টাকা হয় ও লাভ যদি 900 টাকা হয়, তাহলে আফতাবের না কার নাম দেওয়া আছে ঠিক বোঝা যাচ্ছে না, তার মূলধন কত হবে। তো আমরা ধরে নিচ্ছি যে ওর মূলধন হচ্ছে পি। আফতাবের মনে হয় যত সম্ভব আছে। তো আফতাবের মূলধন ধরে নিচ্ছি আমরা পি। তো পি ধরে নেওয়ার পরে আমি আবার একটু শর্টকাটে বলে দিচ্ছি তোমাদের। তো এখানে মোট লাভ হচ্ছে কত, না 1500 টাকা। এর যদি লাভ 900 টাকা হয়, তাহলে এর লাভ হবে, আফতাবের লাভ হবে কত, না এর লাভ হবে 1500 মাইনাস 900 টাকা। তো এখান থেকে পাচ্ছি আমরা কত, না 600 টাকা। তো 600 টাকা আফতাবের লাভ হচ্ছে। আমরা জানি যে অংশীদারি কারবারে যাদের মূলধনের অনুপাতের সাথে তাদের লাভের অনুপাতে কিন্তু সমান হবে, অর্থাৎ এদের মূলধন ধরে নিয়েছি পি আফতাবের। তো পি অনুপাতকে আমরা বাই আকারে লিখতে পারি, অর্থাৎ পি বাই এর মূলধন ছিল আমাদের কাছে 6000 টাকা। তো পি বাই 6000 সমান, আর এদের লাভের পরিমাণের সাথে সমান, অর্থাৎ পি এর লাভ যেটা ছিল সেটা ধরে নিয়ে বার হয়েছে 600। তো 600 বাই, আর এর লাভ ছিল 900 টাকা। তো 600 বাই 900, এখান থেকে 0 0 কেটে গেল, 3 2 6, 3 3 9। তো এখান থেকে পি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 2 ইন্টু 6000 বাই 3, আর 3 কাটলে পাবো আমরা 2000। তো 2000 ইন্টু 2, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা 4000 টাকা। তো আমাদের এখানে বার করতে হলো, অর্থাৎ আফতাবের আছে তাদের মূলধন কত, না 4000 টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার। তোমরা ভাষায় অঙ্কটা লিখে নিও। এবার আসছে আমরা নেক্সট অঙ্কে। তো এখানে বলেছে যে 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ যদি 441 টাকা হলে, তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে। তো আমরা চক্রবৃদ্ধি সুদের হার থেকে একটা ফর্মুলা জানি, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সমান আমরা জানি কি, না পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, যেখানে পিটা হচ্ছে আসল টাকা, আর এখান থেকে আরটা হচ্ছে সুদের হার, আর এনটা হচ্ছে বছর, অর্থাৎ যেটা সময় দেওয়া আছে সেইটা বছর আর কি। তো আমাদের এখান থেকে যে মানগুলো দেওয়া আছে সবকটাই 2 বছর, এন ইকুয়াল টু বলা আছে 2 বছর, সমন চক্রবৃদ্ধি 441। তো আমাদের যে কন্ডিশানটা দাঁড়াবে, আর এখানে পিটা বলে দিয়েছে 400 টাকা, তাহলে বার্ষিক সুদের হার কত আমাদের বার করতে বলেছে। তো চক্রবৃদ্ধি সুদ যেহেতু বলে দিয়েছে 441, তো 441 সমান আমরা পাবো আসল ইন্টু, অর্থাৎ 400 ইন্টু 1 প্লাস আরটা জানি না, আর বাই 100 টু দি পাওয়ার এন, অর্থাৎ এখানে কত 2 বছর টু দি পাওয়ার স্কোয়ার।
তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত না 441/400 টু দি পাওয়ার, এখান থেকে পাচ্ছি 1+r/100 টু দি পাওয়ার স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি নেক্সট লাইনে করি না কি পাবো না 441/400 এর টোটাল রুট হয়ে যাবে, যেহেতু এতে কি পাওয়ার আছে এই পাওয়ারটা তুলে গেলে রুট হয়ে যাবে, আর ইকুয়াল টু 1+r/100 হয়ে যাচ্ছে এদিকে। আর 441 আর 400 এটাকে আমাদের ভাঙতে হবে। তো 441 মানে কত হবে না 21 স্কোয়ার মনে হয় 441, 21 একে 21, 21 দিয়ে অর্থাৎ 441 হচ্ছে 21 স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারি নেক্সট লাইনে 21 × 21/400কে লিখতে পারি 20 × 20। তো ইকুয়াল টু পাবো আমরা পাচ্ছি আমরা কত না 1+r/100। তো এখান থেকে আমরা 21, যেহেতু রুটের বাইরে একটা টার্ম বেরোবে, অর্থাৎ এখান থেকে বেরোবে 21/20 সমান 1+r/100। তো আমরা কি পাচ্ছি না 21/20 সমান পাচ্ছি 1+r/100। এখান থেকে আমাদের আর এর মানটা বার করতে হবে। তো প্রথমে আমরা r/100 সমান পাচ্ছি কত না 21/20 - 1। এখান থেকে 20 নিচে আসছে, আর আমরা পাবো কত না আমরা পাবো 21 - 20 অর্থাৎ 1/20। তো আমরা পাচ্ছি কি আমরা পাচ্ছি r/100 সমান 1/20। তো এখান থেকে r ইকুয়াল টু পাচ্ছি আমরা 5। তো আমাদের r ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 5%। তো আমাদের এখানে যেটা বলেছিল যে 3 নম্বর অঙ্কে যে সুদের হার কত না সুদের হার পেয়ে যাচ্ছি আমরা 5%। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবারে আসছি আমরা 4 নম্বর দাগের কোশ্চেনে। এখানে বলেছে x² - x ইকুয়াল টু k × 2x - 1 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত। আমরা দ্বিঘাত সমীকরণ অনুযায়ী জানি x² + bx + c ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় সমষ্টি, অর্থাৎ আলফা যদি বিটা যদি দুটো বীজ হয় তাহলে আলফা প্লাস বিটা সমান -b/a। তো এখান থেকে আমরা এই যে সমীকরণটা আছে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণে সাজাবো, অর্থাৎ আমাদের হাতে আছে x² - x ইকুয়াল টু এটা গুণ করলে পাবো 2kx - k। তো এদিক থেকে এক্সটা এদিকে নিয়ে এলে আমরা পাবো x² - x - 2kx প্লাস k ইকুয়াল টু 0। আর এদিক থেকে এক্স কমন নিলে একটা পাবো x² - 1 + 2k, যেহেতু মাইনাস কমন নিচ্ছি প্লাস হয়ে যাবে, আর এদিকে এক্স পড়ে থাকছে প্লাস k ইকুয়াল টু 0। তো আমরা এবারে দ্বিঘাত সমীকরণের আকারে সাজিয়ে নিলাম। যেহেতু আমাদের বলেছে যে বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তো যেহেতু বলে দিয়েছে আমাদের বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তো আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা লিখছি যে x² - 1 + 2k × x প্লাস k ইকুয়াল টু 0। এখানে যদি দুটি বীজ আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি হবে কত না -1 + 2k। তো এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা -b/a, এটা হচ্ছে এখানে 1 কিছু নেই মানে, তো 1। তো এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর আমাদের বলে দিয়েছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলে দিয়েছে, যে এখানে বলে দিয়েছে আমাদের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 ইকুয়াল টু আমরা কী পেয়ে যাচ্ছি 1 + 2k। তো আমরা পেয়ে যাচ্ছি 1 + 2k ইকুয়াল টু 0। তো এখান থেকে k ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা -12। তো আমাদের যেটা বার করতে বলেছে যে k এর মান কত হবে, আমাদের এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি -12। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবারে আসছি আমরা 4 দাগের 5 নম্বর দাগের কোশ্চেন। এখানে বলেছে a অনুপাত b সমান 3:4 হলে x অনুপাত y সমান 5:7 হলে এই অনুপাত দুটোর মান বার করতে বলেছে। তো আমাদের প্রথমে a অনুপাত b সমান দেওয়া আছে 3:4। তো এটা সমান আমরা যদি একটা কনস্ট্যান্ট ধরে নিই, কারণ অনুপাত থেকে ভাঙতে গেলে আমাদের কনস্ট্যান্টে ধরে নিতে হবে। তো এটা যদি আমরা ইকুয়াল টু l ধরে নিই তাহলে আমরা a ইকুয়াল টু পাবো 3l আর b ইকুয়াল টু পাবো আমরা 4l। আর এখান থেকে x অনুপাত y সমান আমাদের দেওয়া আছে 5:7, এটা সমান যদি আমরা k ধরে নিই তাহলে x সমান পাবো 5k আর y সমান পাবো আমরা 7k। আর আমাদের বার করতে হবে কত না এই দুটো টার্মের অনুপাত কত হবে বার করতে হবে।
তো আমরা যেহেতু অনুপাতকে আমরা বাই আকারে লিখতে পারি, অর্থাৎ 3ax মাইনাস by অনুপাতকে বাই আকারে লিখলে 4by মাইনাস 7ax। তো এখান থেকে এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 3l। তো এখানে 3 × 3l আর এক্সের মানটা কত পেয়েছি আমরা, এক্সের মান পেয়েছি 5k ইন্টু 5k মাইনাস by। তো মাইনাস বিওয়াইটা কত হবে না, মাইনাস বি মানে হচ্ছে কত, বি মানে 4l আর ওয়াই মানে 7k, অর্থাৎ 7×4 = 28 kl মাইনাস 28 kl বাই আমাদের আসছে কত না, বাই আসছে 4 × বি এর মান আমরা জানি কত না, বি এর মান কত এখান থেকে দেখতে পাচ্ছি 4l। তো 4l ইন্টু ওয়াই মানে কত হচ্ছে, ওয়াই মানে হচ্ছে 7k ইন্টু 7k মাইনাস 7ax, 7 ইন্টু এটা হচ্ছে কত 3l আর এক্সটা হচ্ছে 5k। তো এখান থেকে আমরা এটা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি, এখান থেকে পাবো কত, 3 × 3 = 9, 9×5 = 45 l kl মাইনাস 28kl বাই নিচে কত আসছে না 4×4 = 16, অর্থাৎ এখান থেকে 16 × 7 আমরা যে কত না 112kl মাইনাস 7×3 = 21 আর 5 কত না 21 5 কত পাচ্ছি আমরা, 21 × 5 করলে কত পাচ্ছি, 5 105। তো 105kl। তো এখান থেকে আমরা kl আছে, তো এখান থেকে বাদ গেলে আমরা পাবো কত, 28 থেকে 45 বাদ গেলে আমরা পাবো এখানটায়, এখান থেকে পাচ্ছি আমরা 7 আর এখান থেকে পাচ্ছি 1, অর্থাৎ 17kl বাই আমরা এখান থেকে পাচ্ছি, এখান থেকে আমাদের কত ছিল 105kl, এটা 105 ছিল, সরি 105। তো এখান থেকে পাচ্ছি আমরা 7kl। তো এখান থেকে kl কেটে গেলে 17:7 পাচ্ছি। তো এখানে বাই আকারে আছে, আমরা বাই আকারকে 17/7কে আমরা বাই আকার থেকে অনুপাতে এইভাবে লিখতে পারি। তো এখান থেকে আমাদের 5 নম্বর অঙ্কে যেটা বলেছিল যে এর মানটা কত না, এর মানটা পেয়ে যাচ্ছি আমরা 17:7। তো এই ছিল আমাদের অ্যান্সার। এবারে আমরা 5টা করে দিলাম, এবারে তোমরা এই অঙ্কগুলোর মধ্যে আর বাকি 5টা করে বাড়িতে ট্রাই করবে। তো আশা করি তোমাদের সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখবেন।